জ্যাসপার চ্যানশিংয়ের নির্দেশে মাথা নেড়ে কনফারেন্স রুম থেকে বের হয়ে সরঞ্জাম সেকশনে গেল। সেখানে সমস্ত সরঞ্জাম একত্রিত করে একে একে পরীক্ষা করতে শুরু করলো। ড্রিলিং ড্রোনটি দেখতে একটি বিশাল সিলিন্ডারের মতো ছিল, যার সামনে ধারালো ড্রিল ব্লেড ছিল। জ্যাসপার ড্রোনের অপারেশন প্যানেল চেক করলো এবং নিশ্চিত করলো যে এটি কাজ করার জন্য প্রস্তুত। স্যুটটি তুলে পরখ করলো। এতে একাধিক লেয়ার ছিল এবং সবগুলোই হালকা ওজনের। তার মুখে অদ্ভুত এক দৃঢ়তার ছাপ ফুটে উঠল। এই যন্ত্রগুলো ঠিকঠাক কাজ করলেই অভিযান সফল হবে। জ্যাসপার নিজেই নিজেকে বলল। কাল সকালের আগে সবকিছু প্রস্তুত রাখো। আর মনে রেখো, শুধু অক্সিজেন সংগ্রহ নয়, বরফের গভীরে কি অপেক্ষা করছে তা আগে থেকে কেউ জানে না। জ্যাসপার ধীরে ধীরে হাত গুটিয়ে চ্যানশিংয়ের দিকে তাকালো। তার গলায় ভরসা আর সন্দেহের মিশ্রণ। আর ওই মনস্টার অ্যাথ্রাক্সের বিরুদ্ধে লড়াই, আমাকে কিভাবে প্রস্তুত হতে হবে, তারা কিভাবে আক্রমণ করবে? চ্যানশিং হালকা হাসল। তার চোখে যেন কোনো রহস্যের ছায়া খেলে গেল। তিনি একটি নোটপ্যাড তুলে নিয়ে সেখানে আঁকা একটি কাল্পনিক প্রাণীর স্কেচ দেখালেন। স্কেচটি ছিল বিশাল আকৃতির অ্যাথ্রাক্সের, যার লেজ বিশাল আর চোখগুলো যেন লাল আগুনের মতো জ্বলছে। তুমি ভুল ভাবছো জ্যাসপার। চ্যানশিং ধীর স্বরে বলল। অ্যাথ্যাক্স তোমাকে সরাসরি আঘাত করবে না। তারা তোমাদের শারীরিক শক্তি পরীক্ষা করবে না, বরং মানসিক শক্তি আর বুদ্ধিমত্তা যাচাই করবে। তাদের টাস্ক হলো তোমাদের চ্যালেঞ্জ দেওয়া, আর তোমার কাজ হবে সেই চ্যালেঞ্জগুলো সমাধান করা। জ্যাসপার ভ্রুকুচকে বলল। চ্যালেঞ্জ? কি ধরনের চ্যালেঞ্জ? চ্যানশিং তার জায়গায় দাঁড়িয়েই জবাব দিল। তোমাদের বুদ্ধি আর ধৈর্য পরীক্ষা করতে এমন কিছু টাস্ক দেওয়া হবে যেগুলো সহজে সমাধান করা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, একটা ধাঁধা, এমন কিছু যা লজিক বা আবেগের উপর নির্ভর করে। কখনো তোমাদের বিভ্রান্ত করার জন্য মিথ্যে তথ্য দেওয়া হতে পারে। মনে রেখো, সব জায়গায় শুধু শক্তি বা ক্ষমতা কাজ করে না, বুদ্ধিও লাগে। জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল। আর যদি আমরা সেই টাস্ক কমপ্লিট করতে না পারি? চ্যানশিং এবার গম্ভীর হয়ে বলল। তাহলে কি শান্তি অপেক্ষা করছে তা আমি নিশ্চিত জানি না, তবে শাস্তি যে সহজ হবে না তা আমি বলতে পারি। অ্যাথ্রাক্স আর তার দলের সদস্যরা যারা ওই অঞ্চল পাহারা দেয় তারা মারাত্মক কঠোর। তাদের পছন্দ একটাই, তোমার টাস্ক সম্পন্ন করো, নয়তো তাদের ক্রোধের মুখোমুখি হও। জ্যাসপার এবার কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল। তাহলে আমাকে শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিও নিতে হবে। চ্যানশিং মাথা নেড়ে বলল। তোমার জন্য আরেকটা পরামর্শ, তোমার দল নিয়ে বেশি দূর ভাবো না। সবাই তোমার মতো শক্তিশালী নয়। তাদের সিদ্ধান্ত নিতে সময় দাও আর নিজের ক্ষমতার উপর ভরসা রাখো। তুমি যদি আত্মবিশ্বাসী থাকো, তাহলে অ্যাথ্রাক্সের টাস্ক তুমি সহজেই সম্পন্ন করতে পারবে। জ্যাসপার এবার এক ধরনের নিঃশব্দ প্রতিজ্ঞা করল। তার চোখে একাগ্রতা স্পষ্ট হয়ে উঠল। আমি প্রস্তুত হব মিস্টার চেনসিং। কাল এই অভিযান আমার হবে, আর টাস্ক যাই হোক আমি তা সমাধান করব। চ্যানশিং মৃদু হেসে বলল। আমি তা জানি জ্যাসপার, কারণ তুমি শুধু ড্রাগন রাজ্যের প্রতিনিধি নও, তুমি এক বিশেষ যোদ্ধা। জ্যাসপারের ল্যাবের সমস্ত কার্যক্রম শেষ হতে হতে 24 ঘন্টা পার হয়ে গেছে। অবশেষে কনফারেন্স রুম ত্যাগ করলো। জ্যাসপার আলবিরা আর থারিনিয়াসের সাথে লিভিং রুমে প্রবেশ করলো। সেখানে এথেরিয়ানকে কাঁচের বাক্সের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পেয়ে জ্যাসপার বলল। অ্যাথিরিয়নের শাস্তির সময় শেষ। থারিনিয়াস, তুমি অ্যাথিরিয়নকে মুক্ত দাও। থারিনিয়াস কিছুটা দ্বিধায় বলল। আর ফিওনার শাস্তি? প্রিন্স, আপনি কি নিশ্চিত এথিরিয়নের ভুল ছিল? তাকে আরও একটু সময় রাখা উচিত ছিল। এটা তার জন্য শিক্ষা ছিল জ্যাসপার। জোর দিয়ে বলল। এখন মুক্তি দিতে হবে, তাকে নতুন করে শুরু করার সুযোগ দিতে হবে, কারণ পরবর্তী মিশনে তাকে নিয়ে যাব। থারিনিয়াস অবশেষে কাচের বাক্সের দিকে এগিয়ে গেল আর লক খুলে এথেরিয়ানকে বের করে আনলো। তোমার আচরণের পরিবর্তন আনতে হবে। থারিনিয়াস বলল। আর যদি আবার এমন কিছু করো তবে এরপর কি হবে প্রিন্স, তা ভালো করে জানা নেন। এথেরিয়ান মাথা নিচু করে বলল। আমি বুঝতে পারছি এবং আমি প্রতিজ্ঞা করছি এমন কিছু আর কখনো করব না। এদিকে অ্যাকোয়ারা কিছুটা উদ্বেগের সাথে জ্যাসপারকে বলল। জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করলো, তারপর বলল। ঠিক বলেছো অ্যাকুয়ারা, অ্যাকুয়াজা, এখন আবার যা। আচ্ছা, ঠিক বলেছো অ্যাকুয়াজা। আমি আপনার সাথে আসবো প্রিন্স।
আলবিরা বলল। না, আমি একাই যাব। জ্যাসপার নির্ধারিতভাবে বলল। এটা একটা ব্যক্তিগত বিষয়। জ্যাসপার টর্চার সেলের ভিতর প্রবেশ করতেই দেখতে পেল ফিওনা ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে রয়েছে। তার শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। ঠোঁট শুকিয়ে গেছে আর শরীরে পানি নেই। 24 ঘন্টার এই শাস্তিতে সে দুর্বল হয়ে পড়েছে। জ্যাসপার মনে মনে ভাবল, তুমি নিজেকে আমার রক্ষিতা বলার জন্য এই শাস্তি পেয়েছো, আর আমার কাছ থেকে পালানোর জন্য তোমাকে শাস্তি তো পেতেই হতো। আমি মানুষ নই, আমি ড্র্যাগন। আমার সব কিছুর কঠোর নিয়ম রয়েছে, আর এই নিয়ম মেনে তোমায় আমাকে ভালোবাসতে হবে, হামিংবার্ড। সে ফিওনার দিকে এগিয়ে গেল। শেলের আশেপাশের যন্ত্রপাতি নিস্তব্ধ হয়ে পড়েছিল। একমাত্র আওয়াজ ছিল জ্যাসপারের হাঁটার শব্দ। তার হাতে ছিল একটি স্পেশালাইজড টুল, যা কেবলমাত্র এই ধরনের পরিস্থিতিতে ব্যবহার করা হয়। একটি চমকপ্রদ প্রযুক্তির পণ্য। সে ফিওনার সামনে এসে সব সিস্টেম বন্ধ করে দিল। তারপর একটি অতি সূক্ষ্ম ছুরি নিয়ে জিপ টাই খুলতে শুরু করলো। তার একটি সাবলীল আন্দোলন ছিল, একটানে জিপটাই খুলে ফেলল। ফিওনার দেহ তখন কোমল, তার চেতনাও কিছুটা স্বাভাবিক হতে লাগলো। আর এক নিমেষেই ফিওনা জ্যাসপারের বুকে ঢলে পড়ল। জ্যাসপার তার হৃদয় স্পন্দন অনুভব করলো, যেন পৃথিবীর সমস্ত গতি থেমে গেছে। সে ফিওনাকে কোলে নিয়ে ফিওনার কক্ষে নিয়ে যেতে লাগলো। সেখানকার পরিবেশ ছিল অদ্ভুতভাবে স্বাচ্ছন্দ্যময়। কৃত্রিম আলো এক নরম স্বচ্ছতা তৈরি করছিল। জ্যাসপার ফিওনাকে কক্ষে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। কক্ষের আলো নরম ছিল, যেন কোনো মহাজাগতিক পরিবেশ তৈরি করেছে। সে গভীরভাবে ফিওনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তার হাতে জিপ টাই বাঁধার ফলে নীল কালচে দাগ পড়েছে। রক্তের চলাচল কমে গিয়েছে। পায়ের শেকলের কারণে পায়ে দাগও রয়েছে, আর তার ঠোঁট শুকিয়ে গেছে। 24 ঘন্টা পানিহীন থাকার কারণে সে একেবারে দুর্বল হয়ে পড়েছে। জ্যাসপার নিজেকে সামলে নিল। এই দৃশ্য তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে প্রথমে ফিওনার 2 হাতে ক্ষতস্থানে ঠোঁট ছুঁয়ে গভীর চুমু দিল, যেন তার যন্ত্রণাকে কিছুটা কমাতে চায়। তারপর আস্তে আস্তে পায়ের কাছে গিয়েও সেখানে চুমু দিলেন, যেন তার কষ্টগুলোকে ভাঙার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে জ্যাসপার ফিওনার ঠোঁটে চুমু দিতে লাগলো। ফিওনার শরীরের তৃষ্ণা ও ক্লান্তি তখন যেন এক লহমায় ছিঁড়ে যাচ্ছে। চুমুর স্পর্শে ফিওনার চোখ ধীরে ধীরে খুলতে শুরু করলো। জ্যাসপার তখনও তার গাল দুটো চেপে ধরে গভীর চুমু দিল, যেন পুরোপুরি তার সঙ্গে যুক্ত হতে চাইছে। জ্যাসপার নিজের গ্লুকোজ বের করে ফিওনার তৃষ্ণার্ত ঠোঁটজোড়া ভিজিয়ে দিতে লাগলো। ফিওনার ঠোঁটের ওপর গ্লুকোজের মিষ্টি স্পর্শ লাগতেই তার মনে হলো যেন জীবন ফিরে পাচ্ছে। সে একটু নড়েচড়ে উঠল। জ্যাসপার ফিওনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, দুঃখিত হামিংবার্ড, আমি জানি আমার আচরণ তোমার জন্য কতটা কষ্টকর হয়েছে, কিন্তু দয়া করে আর এমন কিছু করো না প্লিজ। আমাকে শাস্তি দিতে বাধ্য করো না তোমাকে। তার কণ্ঠে যেন অদৃশ্য এক আকুলতা ছিল। সে আরও বলল, তোমাকে পুরোপুরি কাছে পাওয়ার জন্য আমি কতটা তৃষ্ণার্থ তা তুমি বুঝতে পারছো? আমার হৃদয়ে 28 বছরের জমে থাকা সমস্ত আবেগ আর ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিতে চাই। আমাকে একবার ভালোবেসে দেখো। ফিওনার কানে কথাটা পৌঁছিয়েছে, তবে চোখ খোলার মতো সাধ্য নেই এই মুহূর্তে, এতটা দুর্বল। জ্যাসপার নীরবে কক্ষ থেকে বেরিয়ে যায়, তবে ফিওনার কানে এখনো জ্যাসপারের বলা কথা প্রতিধ্বনিত হতে লাগলো। আমাকে একবার ভালোবেসে দেখো। সকাল সকাল ডাইনিং টেবিলের চারপাশে বিশাল আর চকচকে গ্লাসের তৈরি আসনগুলোতে সবাই বসেছিল। জ্যাসপার, আলবিরা, থারিনিয়াস, অ্যাকোয়ারা, তবে এথিরিয়ান আর ফিওনা অনুপস্থিত ছিল। সকালবেলার স্নিগ্ধ আলো ভিতরে প্রবাহিত হচ্ছিল, কিন্তু এর উজ্জ্বলতা উপস্থিতির অস্বস্তিকর ভারমুক্ত করতে পারছিল না। টেবিলের মাঝে থাকা বিভিন্ন রকমের খাবার, রং বেরঙের ফল আর সুস্বাদু ডিশগুলো নিজেদের মধ্যে আলোচনার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সবার মনোযোগ সম্পূর্ণভাবে জ্যাসপারের ওপর কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল। জ্যাসপার উচ্চতার গুণে অন্যান্যদের থেকে আলাদা, মাথা উঁচু করে বসেছিল। তার চেহারায় একটি গুরুতর ভাব ছিল, আর যখন সে ঘোষণা করল,
আমার আদেশ, আজ থেকে ফিওনা গ্লাস হাউসের আর কোনো কাজ করবে না। তখন একটি চাপা শ্বাসরোধকারী নীরবতা টেবিলটিকে পরিবেষ্টন করলো। ফিওনা যে এখনো নিজের কক্ষে ঘুমে আচ্ছন্ন ছিল, তার আশেপাশের ঘটনার সাথে কিছুই জানতো না। আলবিরা প্রথমে কথা বলল। কিন্তু প্রিন্স, হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি? এতদিন সে তো সব কিছু সামাল দিয়েছে গ্লাস হাউসের। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট ছিল, কিন্তু জ্যাসপার তার জবাবে কিছু বলল না। থারিনিয়াসও হতাশার সঙ্গে বললেন, তাহলে কি ফিওনা এভাবেই থাকবে গ্লাস হাউসে প্রিন্স? তাহলে সব কাজ কে করবে? অ্যাকোয়ারা টেবিলের পাশে দাঁড়িয়ে ছিল, তার চোখে অসন্তোষের ছাপ স্পষ্ট। সে জানতো প্রিন্স নিশ্চিত ফিওনার জন্য কোনো নতুন কঠিন দায়িত্ব ভেবে রেখেছে। তাহলে গ্লাস হাউসের বাকি কাজগুলো আমি করব? সে বলল, তার কণ্ঠে একটু কঠিনতা ছিল। জ্যাসপার কেবল মাথা নেড়ে বললেন, এটা আমার একান্ত সিদ্ধান্ত। এখন থেকে ফিওনার দায়িত্ব শুধুমাত্র আমার সকল কাজ করা, আমার খাবার পরিবেশন, আমার গোসলের সরঞ্জাম গুছিয়ে রাখা, আর আমার কাপড় চোপড় পরিষ্কার করা। মোট কথা, সে 24 ঘন্টা শুধু আমার সার্ভিস দেবে। তার গলার শক্তি সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে উঠেছিল, আর টেবিলের অন্যরা তার নির্দেশনার বিরুদ্ধে কিছু বলার সাহস করছিল না। জ্যাসপার অ্যাকোয়ারাকে উদ্দেশ্য করে বলল, তবে গ্লাস হাউসের বাকি কাজ একেবারে তুমি করবে, আর ফিওনাকে তার নতুন দায়িত্বের কথা জানিয়ে দেবে। এটা আমার আদেশ। সে যেন কোনোভাবে অগ্রাহ্য না করে। আলবিরা আর অ্যাকোয়ারা একে অপরের দিকে তাকালো। তাদের মনে একই চিন্তা ঘুরছিল, কিভাবে জ্যাসপারের ব্যক্তিগত কাজ ফিওনাকে করতে হবে। এই প্রশ্ন তাদের মনে উদ্বেগের সৃষ্টি করছিল। তবে অ্যাকোয়ারা কিছুটা আন্দাজ করতে পেরেছে। জ্যাসপার খাবার খেতে শুরু করলো, যেন কিছুই হয়নি, কিন্তু তার চোখে ছিল এক প্যাশনেট দৃঢ়তা। যে কোনো মূল্যে ফিওনাকে নিজের কাছে রাখতে হবে। এদিকে সবার চিন্তা যেন একে অপরের সাথে লড়াই করছিল। একদিকে জ্যাসপারের অধিকার, অন্যদিকে ফিওনার স্বাধীনতা। তারা জানতো পরিস্থিতির এই মোড়ে এসে ফিওনার জন্য এক নতুন জীবন অপেক্ষা করছে, কিন্তু সেটি কেমন হবে তা জানতেন না কেউই। মাউন্টেন গ্লাস হাউসের কনফারেন্স রুমের বিশাল টেবিল ঘিরে জ্যাসপার, এথিরিয়ান আর থারিনিয়াস উপস্থিত। আজকের মিশনে ওরা তিনজন যাবে। রুমের এক কোণে হলো স্ক্রিনে আর্টিক অঞ্চলের মানচিত্র ভাসমান। মিস্টার চ্যান সিং তাদের আজকের মিশনের চূড়ান্ত পরিকল্পনা ব্যাখ্যা করেছেন। মিস্টার চ্যান সিং টেবিলের উপর রাখা ডিভাইসগুলোর দিকে ইশারা করে বললেন, আজকের মিশন শুধু অক্সিজেন সংগ্রহ নয়, এটা একটা পরীক্ষা। তোমাদের প্রস্তুতি আর তোমাদের তিনজনের দক্ষতা দুটোই প্রমাণিত হবে। আর্কটিক অঞ্চলের অ্যাথ্রাক্স মনস্টার আজকের বড় চ্যালেঞ্জ। সেই মনস্টারকে ফাঁকি দিয়ে তোমাদের অক্সিজেন সংগ্রহ করতে হবে। তোমরা কি সবাই প্রস্তুত? জ্যাসপার মাথা নাড়ল, তার চোখে এক ধরনের নির্ভীক আত্মবিশ্বাস। আমরা প্রস্তুত। আপনার দেয়া প্রতিটি সরঞ্জাম পরীক্ষিত। আমরা সফল হব। চ্যান সিং ড্রিলিং ড্রোনটির দিকে ইঙ্গিত করলেন। এই ড্রোনটি বরফ ভেদ করতে পারদর্শী, তবে নিয়ন্ত্রণ জটিল। অ্যাথ্রিয়ন, এটা তোমার দায়িত্ব। এথিরিয়ান ড্রোনটির নিয়ন্ত্রণে প্যানেল হাতে তুলে নিল। আমার উপর ছেড়ে দিন, আমি এটা দক্ষতার সঙ্গে পরিচালনা করব। এরপর চ্যান সিং টেম্পারেচার শিল্ড শুটের দিকে তাকিয়ে বললেন, আর্কটিক অঞ্চলের তীব্র ঠান্ডা সহ্য করার জন্য এই স্যুটগুলো তোমাদের রক্ষা করবে। থারিনিয়াস, তোমার কাজ হলো দলের সুরক্ষা নিশ্চিত করা। থারিনিয়াস গম্ভীর ভঙ্গিতে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সবার সুরক্ষার দায়িত্ব নেব। টেবিলে রাখা এনার্জি মাইন সংগ্রহকারী ডিভাইস আর এনার্জি সিলিন্ডারের দিকে তাকিয়ে চ্যান সিং আবার বললেন, এই ডিভাইস দুটি অত্যন্ত সংবেদনশীল। সঠিক জায়গায় এগুলো ব্যবহার না করলে অক্সিজেন সংগ্রহ করা সম্ভব হবে না। জাসপার, এগুলো তুমি ব্যবহার করবে। জ্যাসপার চ্যান সিং এর কথা শুনে ডিভাইসটি হাতে তুলে নিল। আপনি নিশ্চিত থাকুন, সঠিক জায়গাতে এগুলো ব্যবহার হবে। মিস্টার চ্যান সিং এবার আইস প্রিউল রেপেলার তুলে ধরলেন। অ্যাথ্রাক্স মনস্টার বরফের নিচে লুকিয়ে থাকবে না, তবে একবার ব্যর্থ হলে মনস্টার আক্রমণ করবে। সুতরাং পুরো পাওনা থাকবে, এটিকে ভুলে যাওয়া যাবে না। এবার নেভিগেশন ডিভাইস হাতে তুলে নিয়ে চ্যান সিং বললেন। চ্যান সিং এর সঙ্গে আলোচনার পর তিনজন তাদের গিয়ারে সজ্জিত হয়ে মাউন্টেন গ্লাস হাউসের বাইরে এলো। তীব্র ঠান্ডা বাতাস তাদের মুখে আঘাত করছে, কিন্তু তাদের বিশেষ স্যুট সেই ঠান্ডা রুখে দিয়েছে। জ্যাসপার আকাশের দিকে তাকিয়ে বলল, সবাই প্রস্তুত? এবার উড়ে চলার সময়। থারিনিয়াস নিজের তলোয়ার কোমরে বেঁধে বলল। প্রস্তুত। এথেরিয়ান ড্রোনটি সক্রিয় করে বলল, তাহলে চলো।
অ্যাথ্রক্সের সঙ্গে দেখা হওয়ার আগেই কাজ শেষ করতে হবে। তিনজন ড্রাগন আকারে রূপান্তরিত হয়ে একে একে আকাশে উড়ে গেল। ঝোড়ো বাতাসে তাদের ডানা শক্ত করে মেলে তারা উত্তর মেরুর বরফাচ্ছন্ন ভূমির দিকে এগিয়ে গেল। দূর থেকে দেখা যাচ্ছে বরফের পাহাড়ের ফাঁকে এক গভীর অঞ্চল, যেখানে অ্যাথ্রাক্সের অবস্থান বলে ধারণা করা হচ্ছে। রাস্তাটা কঠিন, তবে জ্যাসপার, এথিরিয়ান আর থারিনিয়াস জানে আজকের দিনটা তাদের জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনটি ড্রাগন, জ্যাসপার, এথিরিয়ান এবং থারিনিয়াস একসঙ্গে তুষারাচ্ছন্ন আকাশে উড়ে আর্টিক অঞ্চলে পৌঁছে গেল। চারপাশে শুধুই সাদা বরফের আচ্ছাদন। আকাশ ধূসর আর বাতাস এত ঠান্ডা যে মানুষের শ্বাস নেওয়া অসম্ভব। নিচে বরফের মাঝে ফাটলগুলো থেকে ধোঁয়ার মতো হিমশ্বাস বের হচ্ছে। দূরে বরফ পাহাড় আর ক্রিস্টালাইজড শিলাগুলো সূর্যের আলোতে ঝিকমিক করছে। তারা তিনজন নিচে নেমে ড্রাগন থেকে মানব আকারে ফিরে এলো। বরফের কঠিন মাটিতে পা দিতেই তীব্র ঠান্ডা তাদের শরীরকে স্পর্শ করলো, তবে টেম্পারেচার শিল্ড স্যুট তাদের সুরক্ষিত রেখেছিল। এথেরিয়ান সঙ্গে থাকা ড্রোনটি সক্রিয় করলো, যা ক্রমাগত আশেপাশে স্ক্যান করতে লাগলো। জ্যাসপার আশপাশ দেখে বলল, অক্সিজেন হিম শীতল পাথরের নিচে জমা রয়েছে, তবে সঠিক অবস্থান পেতে আমাদের গভীরে যেতে হবে। ড্রোন যা খুঁজে পায় তার উপর ভিত্তি করেই কাজ করতে হবে। থারিনিয়াস ড্রোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে না আমরা একা নই। আমি কিছু একটা অনুভব করছি। অন্ধকার বরফের ফাটল থেকে গম্ভীর গর্জন শোনা গেল। মুহূর্তেই বরফের পাহাড়ে বিশাল ফাটল ধরল, আর সেখান থেকে উঠে এলো অ্যাথ্রাক্স। তবে এটি কোনো সাধারণ বরফ মনস্টার নয়, এটি নারী সত্তার একটি বরফ দেবতা, যার নাম অ্যাথ্রাক্সা। অ্যাথ্রাক্সা উচ্চতায় প্রায় 20 ফুট লম্বা। তার শরীর ক্রিস্টাল বরফ দিয়ে তৈরি, যা সূর্যের আলোয় ঝিকিমিকি করে। তার লম্বা চুলগুলি বরফের ধারা হয়ে তার পিছনে ঝরে পড়ে। চোখ দুটি উজ্জ্বল নীল, যা মনের গভীরতা পর্যন্ত ঢুকে যেতে পারে। তার কণ্ঠস্বরে নারীসুলভ কোমলতা, তবে সঙ্গে রয়েছে গভীর শক্তির প্রতিচ্ছবি। অ্যাথ্রাক্সা জ্যাসপারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ডোনাল্ডসের ড্রাগন প্রিন্স, তোমার মতো সুদর্শন ড্রাগন আমি আগে কখনো দেখিনি, তবে আমার কাছে আকর্ষণীয় যথেষ্ট নয়। এখানে যা চাও তা পেতে হলে তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা যোগ্য। আমি তোমাদের জন্য ধাঁধা ও ট্র্যাক্স রেখেছি, বিশেষ করে তোমার জন্য, প্রিন্স জ্যাসপার, আমার সবচেয়ে কঠিন পরীক্ষা। জ্যাসপার তার উজ্জ্বল চেহারায় কিন্তু দৃঢ় গলায় বলল, আমাদের লক্ষ্য পবিত্র। দেবী অ্যাথ্রাক্সা, আমাদের প্রয়োজন শুধু অক্সিজেন। তোমার পরীক্ষা নিতে প্রস্তুত? অ্যাথ্রাক্সা মুচকি হেসে বলল, তোমার আত্মবিশ্বাস প্রশংসনীয়। তবে শোনো, আমি 3টি ধাঁধা ও 3টি ট্র্যাক্স দেব। তোমরা যদি সফল হও অক্সিজেন পাবে, কিন্তু যদি ব্যর্থ হও তবে এই বরফের রাজ্যে চিরদিনের জন্য বন্দী হয়ে থাকবে। অ্যাথ্রাক্সা জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, তোমার ধাঁধা হলো, আমার ঘরে একটি জিনিস, না তা মাটি না তা হিম, ছবে যদি যাবে পুড়ে, তবে তা বরফেও থাকে জ্বলে। বলো তো প্রিন্স, সেটি কি? জ্যাসপার কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেল। বরফের মধ্যে এমন কি আছে যা পড়তে পারে কিন্তু বরফে থাকে? সে মনে করলো বরফের নিচে থাকা প্রাকৃতিক গ্যাস, যা একসময় আগুন জ্বলে। সে উত্তর দিল। প্রাকৃতিক গ্যাস। অ্যাথ্রাক্সা খুশি হয়ে বলল, তুমি সঠিক, তবে ধাঁধা সমাধান করাই যথেষ্ট নয়। এবার তোমাকে প্রমাণ করতে হবে তোমার শক্তি এবং নেতৃত্বের গুণ। তোমাকে এই বরফের গভীরে থাকে একটি প্রাচীন ক্রিস্টাল বের করে আনতে হবে, যা অক্সিজেন নিষ্কাশনের চাবি হিসেবে কাজ করবে। তবে বরফের ভূতেরা তোমাকে বাধা দেবে। জ্যাসপার বরফের গভীরে প্রবেশ করলো। ক্রিস্টাল খুঁজে পাওয়ার আগে তাকে প্রচণ্ড ঠান্ডা, অন্ধকার আর বরফ ভূতের সঙ্গে লড়াই করতে হলো। শেষ পর্যন্ত তার ড্রাগন শক্তি আর কৌশল ব্যবহার করে সে সফলভাবে ক্রিস্টাল উদ্ধার করলো। অ্যাথ্রাক্সা এথিরিয়ানের দিকে ফিরে বলল, তোমার ধাঁধা হলো, হাওয়ার মতো দেহহীন, শব্দ দিয়ে তা বাধা, দেখবে না কখনো তাকে, তবুও তা হবে অনুভব। এথিরিয়ান দ্রুত চিন্তা করল, শব্দহীন এবং দেহহীন জিনিস কি হতে পারে? সে উত্তর দিল। শ্বাস। অ্যাথ্রাক্সা হাসি মুখে বলল, তুমি সঠিক, তবে তোমার কাজ শেষ নয়। তুমি বরফের বিশাল চাদরের নিচে থাকা প্রাকৃতিক গ্যাসের একটি উৎস খুঁজে বের করবে। তবে তোমাকে সময় মতো এটি নিষ্কাশন করতে হবে, অন্যথায় এটি বিস্ফোরণ ঘটাবে।
এথিরিয়ান তার ড্রোন আর ডিভাইস ব্যবহার করে কাজটি সফলভাবে সম্পন্ন করলো। অ্যাথ্রাক্সা এবার থারিনিয়াসের দিকে তাকিয়ে বলল, তোমার ধাঁধা হলো একটি জিনিস যা কখনো থামে না, তবু এটি ঘুরে যায়। পৃথিবী থেকে দূরে থাকলে জীবন কিছুতেই চায় না। থারিনিয়াস চিন্তা করলো, এটি এমন কিছু যা ঘুরতে থাকে এবং জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর একটাই। সূর্য। অ্যাথ্রাক্সা বলল, তুমি সঠিক, তবে এবার তোমাকে একটি বিশেষ বরফের সিলিন্ডার তৈরি করতে হবে যা অক্সিজেন ধরে রাখতে সক্ষম। তবে সিলিন্ডার তৈরির উপাদান এই অঞ্চলের গভীর বরফের স্তরে লুকিয়ে আছে। খুঁজে বের করো। থারিনিয়াস বরফ খনন করে সঠিক উপাদান বের করে কাজটি সফলভাবে শেষ করলো। 3টি ধাঁধা ও টাস্ক শেষ হলে অ্যাথ্রাক্সা মুগ্ধ হয়ে বলল, তোমরা প্রমাণ করেছো যে তোমরা শুধু শক্তিশালী নও, বুদ্ধিমান এবং সাহসীও। বিশেষ করে প্রিন্স জ্যাসপার, তোমার আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে তোমার সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, তোমার ভেতরের শক্তি আরও বেশি আকর্ষণীয়। তোমরা যা চেয়েছো তা তোমাদের দিচ্ছি, তবে মনে রেখো, বরফের এই অঞ্চলকে কোনোদিন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করো না, নইলে আমি আবার ফিরে আসবো। অ্যাথ্রাক্সা বরফের গভীর থেকে অক্সিজেন সরবরাহের পথ খুলে দিল। জ্যাসপার আর বাকিরা দ্রুত অক্সিজেন সংগ্রহ করলো। মিশন সফলভাবে শেষ করে আর্কটিক অঞ্চল থেকে বের হতে লাগলো। আর্কটিক অঞ্চলের পথ ছিল বিপজ্জনক। চারপাশে শুধু বরফের পাহাড় আর ফাটল। বরফের বাতাস তীক্ষ্ণ ব্লেডের মতো কেটে যাচ্ছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল বরফ ধসে পড়বে বা ভূতের আক্রমণ হবে। তবে জ্যাসপার, এথিরিয়ান এবং থারিনিয়াস তাদের বুদ্ধি, সাহস এবং দলগত কাজ দিয়ে এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হলো। এই মিশনের পরে তারা বুঝতে পারল যে প্রকৃত শক্তি শুধু শক্তিতে নয়, বুদ্ধি এবং ঐক্যতেও নিহিত। আর্কটিক অঞ্চলের ঠান্ডা বাতাসে ঘেরা আকাশ ধীরে ধীরে গাঢ় কমলা রং ধারণ করছে। জ্যাসপার, থারিনিয়াস আর এথিরিয়ান নিজেদের মিশন সম্পূর্ণ করে পাহাড়ি রাস্তা বেয়ে ধীরে ধীরে পুষ্পরাজ পাহাড়ের দিকে ফিরছে। সাফল্যের স্বস্তি সবার মুখে স্পষ্ট, তবে ক্লান্তির ছাপও লুকানো নেই। থারিনিয়াস হালকা শ্বাস নিয়ে বলল, অবশেষে কাজটা শেষ হলো। অক্সিজেন সংগ্রহ করার কাজটা খুব সহজ ছিল না, তবে অ্যাথ্রাক্সাসের ধাঁধাগুলো কম কঠিন ছিল না। জ্যাসপার সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, অ্যাথ্রাক্স আমাদের কাজটা কঠিন করেছে ঠিকই, কিন্তু একে সফলভাবে পার করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়েছিল। আমাদের এখন দ্রুত ল্যাবে ফিরে যেতে হবে। এটা শুধু আমাদের জন্য নয়, পুরো ভেনাসের জন্য গুরুত্বপূর্ণ। এথিরিয়ান মৃদু হেসে বলল, ইয়াসু ভাইয়া, তোমার কথা শুনে মনে হয় তুমি শুধু ভেনাসের প্রিন্স নও, পৃথিবীর বিজ্ঞানীও। পুষ্পরাজ পাহাড়ের নীলাভ আলো আর ঝর্ণার শব্দের মধ্য দিয়ে তারা ল্যাবে প্রবেশ করলো। ল্যাবের অভ্যন্তরীণ আলো উজ্জ্বল আর মিস্টার চ্যান সিং ল্যাবের কনফারেন্স টেবিলের পাশে দাঁড়িয়ে তাদের অপেক্ষায় ছিল। চ্যান সিং কিছুটা উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন, তোমরা ফিরে এসেছো? অক্সিজেন সংগ্রহ করতে পেরেছো? জ্যাসপার সামনের দিকে এগিয়ে একটি ক্রিওজেনিক কন্টেইনার ধরে রাখলো। কন্টেইনারের চারপাশে আলো ঝলমল করছে, যা দেখেই বোঝা যায় ভেতরে তরল অক্সিজেন সুরক্ষিত অবস্থায় রয়েছে। এটা আমাদের সংগ্রহ করা অক্সিজেন, জ্যাসপার বলল। এই অক্সিজেন কন্টেইনারে সুরক্ষিত আছে। চ্যান সিং প্রশংসার দৃষ্টিতে বললেন, তোমরা অসাধারণ কাজ করেছো, তবে এটা ভেনাসে না রাখ পর্যন্ত সুরক্ষিত রাখতে হবে। জ্যাসপার ক্রিওজেনিক কন্টেইনারটি ল্যাবের মূল অংশে স্থাপন করলো। চারপাশে স্বয়ংক্রিয় ডিভাইস কাজ করতে শুরু করলো। থারিনিয়াস আর এথিরিয়ান কন্টেইনারের সুরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষা করতে ব্যস্ত। ল্যাবের বড় স্ক্রিনে ডেটা ভেসে উঠল, যা নির্দেশ করে যে অক্সিজেন স্থিতিশীল অবস্থায় আছে। জ্যাসপার নিজেই স্ক্রিনের ডাটা চেক করলো। তার চোখে ছিল এক ধরনের তৃপ্তি। জ্যাসপার যখন গ্লাস হাউসে প্রবেশ করলো, তখন তার উপস্থিতি যেন একটি রাজপুত্রের আবির্ভাব। লিভিং রুমের সোফায় শরীর এলিয়ে দিয়ে সে কিছুটা বিশ্রাম নিল। মিশনের ধকল ওকে ক্লান্ত করে ফেলেছিল এবং সে জানতো এখন তাকে একটি দীর্ঘ শুদ্ধ শাওয়ার নিতে হবে। অ্যাকোয়ারা, এখন সেই মুহূর্তেই সে মনে মনে নিজের ভেতর স্বস্তির নিঃশ্বাস ফেলল। অ্যাকোয়ারার পদক্ষেপের শব্দ শোনা গেল। সে দ্রুত হাজির হলো, সদা প্রস্তুত এবং আদেশ শোনার জন্য। জি প্রিন্স, বলুন আপনার কি লাগবে? তুমি কি ফিওনাকে আমার সকালের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছো? জ্যাসপার জানতে চাইল, তার কণ্ঠস্বরে গভীরতা ছিল। হ্যাঁ প্রিন্স, জানিয়েছি, তবে মনে হচ্ছে ফিওনা একটু চিন্তিত।
জ্যাসপার একটু হতাশা নিয়ে মাথা নাড়ল। সেটা যাই হোক, এখন তুমি তাকে বলো আমি কিছু করার মধ্যেই শাওয়ার নেব। ওকে আমার গোসলখানা দেখিয়ে দাও, আর আমি যাওয়ার আগে সবকিছু ঠিকঠাক করে রাখতে বলো। অ্যাকোয়ারার সম্মতি পেয়ে সে ফিওনাকে জানাতে চলে গেল। ফিওনা যখন শাওয়ার রুমে প্রবেশ করলো তখন তার চোখ বিস্ময়ে চকচক করে উঠল। সে যে বিশাল বাথটাবটি দেখলো সেটি পাহাড়ের কোলে ঝুলে থাকা বারান্দায় অবস্থিত, যেন রাজকীয় অভিজাত্যার প্রতীক। বাথটাবটি গভীর ও প্রশস্ত বাষ্পীয় জলীয় বর্ণনার মতো পরিবেশ তৈরি করেছে। তার মনে হলো এটি কেবল একটি বাথটাব নয়, বরং একটি অভিজাত অভিজ্ঞতার অংশ। তবে তার মনে একটি প্রশ্ন উকি দিল, জ্যাসপারের ব্যক্তিগত কাজ তাকে দিয়ে কেন করানো হচ্ছে। এটি সত্ত্বেও ফিওনা ধীরে ধীরে সাবান ও শ্যাম্পুকে সঠিক জায়গায় গুছিয়ে রাখল। টাওয়ালটি যথাস্থানে রাখার পর বাথটাবে বরফের টুকরো ছড়িয়ে দিল। সবকিছু গুছিয়ে শেষ করার পর সে বের হতে যাবে, ঠিক তখনই শাওয়ার রুমে জ্যাসপার প্রবেশ করলো, একদম খালি গায়ে, যেন সারা বিশ্বের ভার থেকে মুক্ত। জ্যাসপার পেশিবহুল শরীর আর দৃঢ় গঠন আর আত্মবিশ্বাসী ভাব ফিওনার মনে নতুন এক উত্তেজনা এনে দিল। সে যেন অসংখ্য রাজকীয় ভিজুয়ালের মধ্যে প্রবাহিত হচ্ছে। হামিংবার্ড, জ্যাসপার তার দিকে তাকিয়ে বলল, তার গলা গভীর ও মধুর। তুমি কি সবকিছু প্রস্তুত করেছো? ফিওনা কিছু বলতে গিয়ে থমকে গেল। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। তার মুখে একটি শব্দ বের হচ্ছিল না। সে শুধু মাথা নেড়ে নিশ্চিত করল। জ্যাসপার ধীরে ধীরে বাথটাবে বসে পড়ল। জলমগ্ন তার শরীরের পেশিগুলি যেন বাষ্পের মধ্যে কোমলভাবে লেপ্টে গেছে। ফিওনা তখন মনে মনে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু তার কণ্ঠস্বর শুনে হঠাৎ থেমে গেল। দাঁড়াও, তোমাকে কি আমি যেতে আদেশ দিয়েছি? জ্যাসপারের গম্ভীর কণ্ঠস্বর শোনার পর ফিওনার হৃদয়টি দ্রুত ধুকপুক করতে শুরু করলো। তোমার কাজ এখনো শেষ হয়নি। আমি যতক্ষণ শাওয়ার নিব তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। সে বলল, যেন তার প্রত্যেকটি শব্দে একটি অদৃশ্য শক্তি ছিল। ফিওনার চোখের কোণে একটি প্রশ্ন উকি দিল। এই মুহূর্তে তার নিজস্ব স্বাধীনতা কিভাবে ভেঙে যাচ্ছে, কিন্তু তার মনের মধ্যে যে অদ্ভুত অনুভূতি জেগে উঠেছিল তা তাকে স্থির করতে বাধ্য করলো। সে শুরু করতেই জ্যাসপার তার দিকে একদৃষ্টিতে তাকালো, যেন তার কথাগুলোকে একটি দার্শনিক প্রশ্ন হিসেবে গ্রহণ করছে। শুধু আমাকে দেখতে থাকো। সে কিছুটা ঠান্ডা গলায় বলল, এই মুহূর্তে তোমার কাজ কেবল আমার সামনে থাকা। তুমি কতটা আত্মসংযমী তার প্রমাণ দেয়া। ফিওনা নিজের চিৎকার ও প্রতিবাদের আকাঙ্ক্ষাকে গিলে ফেলল। সে সেখানেই দাঁড়িয়ে রইল, অথচ তার হৃদয়ের মধ্যে একটি অদ্ভুত তোলপাড় চলছিল। জ্যাসপার যখন ধীরে ধীরে শরীরের জলে ডুবিয়ে দিতে লাগলো, তখন তার প্রতি নজর দেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। জ্যাসপার এক হাতে সাবান দিয়ে ধীরে ধীরে তার ফর্সা সুঠাম দেহে লাগাতে লাগলো। জলবিন্দুর মতো সাবান ছড়িয়ে পড়ার সাথে সাথে যেন একটি নতুন বিশ্বে প্রবেশ করলো ফিওনা। তার দৃষ্টি স্থির হয়ে গেল। প্রতিটি সেকেন্ডের সময় যেন থেমে গেল। ঢোক গিলতে গিলতে সে অনুভব করল শরীরের তপ্ত অনুভূতি তার অন্তর জগতে দোলা দিচ্ছে। জ্যাসপারের শরীরের পেশি সজীব হয়ে উঠছে, আর ফিওনার চোখের দিকে তাকিয়ে সে যেন এক নতুন আত্মবিশ্বাস অর্জন করলো। ফিওনার মনে হাহাকার উঠল। সে আরও বেশি দেখতে চাইছে। জ্যাসপারের রূপে মুগ্ধ হয়ে উঠছে। তার মন ও শরীর এক অসমানভাবে প্রভাবিত হচ্ছিল। জ্যাসপারের সৌন্দর্যের কাছে সমস্ত সংযম যেন হার মানছে। ফিওনা তার ফ্রকের কোনা দুই হাতে খামচে ধরল। এটি তার কাছে যেন একটি উপায় ছিল নিজেকে সংযত করার, কিন্তু বেহায়া দৃষ্টির কাছে সে লজ্জা ও নীরবতাকে ভুলে গিয়েছিল। জ্যাসপারের কোমলতার মধ্যে একটি অদ্ভুত আকর্ষণ ছিল যা তাকে স্থির রাখতে পারেনি। প্রতি মুহূর্তে জ্যাসপার যখন সাবান মাখছিল, তার শরীরের প্রতিটি কোণ যেন নতুন করে জেগে উঠছিল। ফিওনা বুঝতে পারছিল এই দৃশ্যের মায়া তাকে প্রবলভাবে বাধা দিয়ে রেখেছে। যতই চেষ্টা করুক ততই তাকে স্থির রাখতে পারছিল না। সে যেন একটি নির্লজ্জ দর্শক যা শুধুমাত্র সৌন্দর্যের উন্মাদনায় নিমজ্জিত। জ্যাসপারের সৌন্দর্য যেন তার অভ্যন্তরের সমস্ত আবেগকে উস্কে দিচ্ছিল। ফিওনার চিন্তার দ্বিধা দুর্বল হয়ে পড়ল, এবং তার শরীরের মধ্যে যে আগুন চলছিল তা ক্রমাগত জ্বলে উঠতে লাগলো। জ্যাসপার খুশির চোখে ফিওনার দিকে তাকিয়ে বলল, কি হলো? দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে? অস্থির লাগছে হামিংবার্ড?
তার কণ্ঠে একটি ঠোঁট কাটা হাসি ছিল, যেন সে ফিওনার অস্বস্তির দিকে নজর রেখেছে। ফিওনা তীক্ষ্ণ দৃষ্টিতে জ্যাসপারের দিকে তাকালো। তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি উন্মোচিত হচ্ছিল। দেখুন, আপনার ব্যক্তিগত সময়ের মধ্যে আমাকে কেন দাঁড়িয়ে থাকতে হচ্ছে? এটা কেমন অস্বস্তিকর আমার জন্য। সে বলল, তার কণ্ঠে কিছুটা অসহায়তা ছিল। জ্যাসপার সামান্য দুষ্টু হাসি দিয়ে বলল, এটা তোমার জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে, কিন্তু আমি তো চাই তুমি এটা অনুভব করো। তোমার এই অস্থিরতা আমাকে শান্তি দিচ্ছে। ফিওনার গালে লালিমা ছড়িয়ে পড়ল। জ্যাসপারের কথায় তার অসহায়তা কিছুটা প্রশমিত হলো, তবে তার শরীরে যে উত্তেজনা কাজ করছিল তা তো কমেনি। কিন্তু আপনাকে এই অবস্থায় চোখের সামনে দেখা, এটা... ফিওনার কণ্ঠটা ধরা পড়ল। কি এটা? জ্যাসপার তার স্নিগ্ধ দৃষ্টিতে জিজ্ঞেস করলো, যেন সে ফিওনার মানসিক দ্বন্দ্বের গভীরে প্রবেশ করতে চাচ্ছে। ফিওনা কিছু বলতে গিয়ে থেমে গেল। তার মনের ভেতর দোলাচল ছিল। এটা অস্বস্তিকর, কিন্তু এটা আপনার জন্য স্বাভাবিক, কিন্তু আমার জন্য... জ্যাসপার হালকা এক হাসিতে বলল, আমার জন্য সবকিছু স্বাভাবিক হয়ে গেছে হামিংবার্ড। তুমি আমার কাছে কাছে থাকার অনুভূতি কখনোই অস্বস্তিকর হতে পারে না। ফিওনার হৃদয়টি ধক করে উঠল। এই মুহূর্তে সে বুঝতে পারছিল যে জ্যাসপার শুধু তাকে নিজের কাছে টানছে না, বরং তাকে তার অন্তরের এক নতুন দিক দেখাচ্ছে। জ্যাসপার হঠাৎ সাবান মাখতে মাখতে বলল, ফিওনা, আমার হাত পিঠে যাচ্ছে না, একটু পিঠে সাবান মাখিয়ে দাও তো। ফিওনার চোখগুলো বিস্ময়ে বড় হয়ে গেল। কি? আমি আপনার পিঠে সাবান মাখাবো? সে বিস্মিত গলায় বলল। জ্যাসপার ধীরে ধীরে তার ভেজা শরীরে সাবান মাখতে মাখতে আবার বলল, হ্যাঁ, আর যদি না করো তবে শাস্তি ধার্য করবো তোমার জন্য। ফিওনা মুহূর্তেই বুঝতে পারল এই ফায়ার মনস্টারটার আবার কোন কঠিন শাস্তি দিবে। তার হৃদয়ে উত্তেজনা আর অস্থিরতা দুই একসাথে কাজ করতে লাগলো। সে মনে মনে ভাবল, না করে কোনো উপায় নেই ফিওনা। ফিওনা ধীরে ধীরে সাবান হাতে জ্যাসপারের পিঠে লাগাতে শুরু করলো। তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। জ্যাসপারের পিঠ এতটাই নিখুঁত যেন কোনো শিল্পী সাবধানে পাথরে খোদাই করেছে। তার পিঠের প্রতিটি পেশি স্পষ্ট, শক্তিশালী এবং মসৃণ, যা ফিওনাকে অনিচ্ছা সত্ত্বেও আকর্ষণ করছিল। ফিওনা নিজের হাতের নরম স্পর্শ সাবধানে রাখার চেষ্টা করছিল, কিন্তু প্রতিটি মুহূর্তে সে তার নিজের ধকধক করা হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার মনে হচ্ছিল সে কোনো নিষিদ্ধ কাজ করছে। ফিওনার অস্বস্তি ক্রমশ বেড়ে যাচ্ছিল, কারণ সে জ্যাসপারের শরীরের সৌন্দর্যের প্রতি দুর্বল হয়ে পড়ছিল। জ্যাসপার প্রথমে স্থির ছিল, কিন্তু যখন ফিওনার হাত তার পিঠ স্পর্শ করলো, তখন সে হালকা একটা শিহরণ অনুভব করলো। তার মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল। এটা অনেক বেশি কোমল। আমার মনে হয় না তুমি কখনো কাউকে এভাবে ছুঁয়েছো। ফিওনা কোনো উত্তর দিতে পারল না। তার হাত থেমে যাওয়ার উপক্রম করলো, কিন্তু জ্যাসপার তার সুরেলা কণ্ঠে বলল, চালিয়ে যাও, আমি জানি তুমি এটা উপভোগ করছো। জ্যাসপারের অনুভূতি যেন নতুন কিছু প্রকাশ করছিল। ফিওনার স্পর্শ তার পিঠের পেশিগুলোর প্রতিটি স্নায়ুতে যেন উত্তাপ ছড়িয়ে দিচ্ছিল। সে চোখ বন্ধ করলো, গভীরভাবে শ্বাস নিল, যেন ফিওনার কোমল হাতের প্রতিটি চলাচল তার ভেতরে কোনো গভীর অনুভূতি জাগিয়ে তুলেছে। ফিওনার হাত ধীরে ধীরে সাবানের ফেনা তার পিঠে ছড়িয়ে দিতে থাকলো। তার হাতের প্রতিটি মৃদু স্পর্শ জ্যাসপারের মধ্যে অদ্ভুত উত্তেজনা ছড়াচ্ছিল। তোমার হাত এতটাই মসৃণ। জ্যাসপার বলল, তোমার ছোঁয়া আমাকে অন্য এক দুনিয়ায় নিয়ে যাচ্ছে। ফিওনা লজ্জায় নতজানু হয়ে রইল, কিন্তু তার হাত থামল না। তাদের মাঝে এক গভীর নীরবতা তৈরি হলো, যেখানে স্পর্শ, অনুভূতি আর নিঃশব্দ ভাষায় সমস্ত কিছু প্রকাশ করছিল। জ্যাসপার আর নিজেকে ধরে রাখতে পারল না। ফিওনার কোমল স্পর্শ আর তার নির্ভরতা যেন তার ভেতরের সমস্ত বাধা ভেঙে দিল। হঠাৎ পেছন থেকে ফিওনার হাত খপ করে ধরে সে এক টানে তাকে সামনে এনে সোজা বাথটাবের বরফ শীতল পানিতে ফেলে দিল। জ্যাসপারের শক্তিশালী হাতের টান এত দৃঢ় ছিল যে
ফিওনা এক সেকেন্ডও প্রতিরোধ করার সুযোগ পেল না। সোজা বরফ শীতল পানিতে পড়ে গেল ফিওনা। বরফকুচির ঠান্ডা স্পর্শে তার শরীর শিউরে উঠল, যেন প্রতিটি রক্তবিন্দু জমে আছে। আপনি এটা কি করলেন? ফিওনা বিস্মিত আর কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, কিন্তু তার কণ্ঠে অসহায়তা স্পষ্ট ছিল। কিন্তু তখন জ্যাসপার তাকে ঘনিষ্ঠ করে তুলে ধরল। তার হাতের দৃঢ়তায় যেন কোনো ভয় নেই। এই মুহূর্তে ড্রাগন তাপমাত্রায় গরম তার দেহ, যা ফিওনার শীতল শরীরে উষ্ণতার ঢেউ এনে দিল। শান্ত হও হামিংবার্ড। জ্যাসপার ফিসফিস করলো, তার কণ্ঠ গভীর এবং শান্ত। তোমাকে বরফের স্পর্শ শেখাতে চেয়েছিলাম, কিন্তু দেখছি আমার উষ্ণতা ছাড়া তুমি টিকতে পারছো না। ফিওনা তার শরীরের শীতলতা ভুলে জ্যাসপারকে শক্ত করে জড়িয়ে ধরল। তার হাত জ্যাসপারের পিঠে স্থির হয়ে গেল। আর তার মাথা স্বাভাবিকভাবেই জ্যাসপারের উষ্ণ বুকে ঠেকল। জ্যাসপার অনুভব করলো ফিওনার নিঃশ্বাস তার চামড়ায় হালকা গরম ভাব তৈরি করছে। সে মৃদু হাসল, যেন এই মুহূর্তে ফিওনার ওপর তার নিয়ন্ত্রণ পূর্ণ হয়েছে। তুমি এখনো ঠান্ডায় কাঁপছো? জ্যাসপার বলল, তার গলার গভীরতা আর উত্তাপ ফিওনাকে আরো নির্ভর করতে বাধ্য করল। তোমার শরীর তো বরফে লড়াই করতে প্রস্তুত নয়, কিন্তু আমার তাপ তোমাকে উষ্ণ করে রাখবে। ফিওনা একটুও সরল না, বরং তার হাত আর শক্ত হলো। সে তার ঠান্ডা শরীরটাকে জ্যাসপারের উষ্ণতায় আরও মিশিয়ে দিল। তার মনের ভিতর প্রশ্ন ছিল, কেন এই ড্রাগন পুরুষটা এতটা শক্তিশালী, এতটা উষ্ণ আর এতটা নিয়ন্ত্রণে রাখতে পারে তাকে? বরফের পানিতে ড্রাগনের তাপমাত্রা যেন এক অনন্য দ্বন্দ্ব তৈরি করেছিল। সেখানে একজন ছিল শীতলতায় বন্দী, আর অন্যজন ছিল জ্বলন্ত আগুনের মূর্তি। কিছুক্ষণ পর বরফের ঠান্ডা যেন জ্যাসপারের ড্রাগনের তাপমাত্রার কাছে হার মানতে শুরু করলো। পানির কাঁপুনি উষ্ণতায় বদলে যেতে লাগলো। ফিওনা তখনও জ্যাসপারের শক্ত বুকে নিজেকে লুকিয়ে রেখেছিল। তার শরীরের প্রতিটি কোষ সেই উষ্ণতায় শিথিল হয়ে যাচ্ছিল। হঠাৎ জ্যাসপার তার কোমরে মৃদু চাপ দিয়ে ফিওনাকে সামনে ঘুরিয়ে দিল। ফিওনার পিঠ তার দিকে, আর সে ধীরে ধীরে কাছে সরে এলো। ফিওনা বুঝলো সে এখন পুরোপুরি জ্যাসপারের ঘেরা টোপে। জ্যাসপারের হাত কোমরের দুপাশে স্থির হলো, আর তার মুখ ফিওনার ঘাড়ের কাছে নেমে এলো। ফিওনা অনুভব করলো এক দীর্ঘ নিঃশ্বাস, যা তার ঘাড়ে উষ্ণ স্পর্শ ফেলে গেল। সেই স্পর্শে ফিওনার মেরুদণ্ড বেয়ে এক ঝাঁক শিহরণ নেমে গেল। তোমার শরীর এখনো ঠান্ডায় জমে আছে হামিংবার্ড। জ্যাসপার মৃদুস্বরে বলল, যেন প্রতিটি শব্দ তার কানে নয়, তার অন্তরে দোলা দিচ্ছিল। ফিওনা নিজের শ্বাস আটকে রাখতে চাইল, কিন্তু পারল না। জ্যাসপারের হাত ধীরে ধীরে তার কাঁধ ছুঁয়ে নিচে নেমে গেল, যেন তার প্রতিটি স্নায়ু জেগে উঠছিল। আপনার তাপমাত্রায় এই বরফের পানিও আগুনের মতো হয়ে উঠছে। ফিওনা অজান্তে বলে ফেলল, আর সঙ্গে সঙ্গেই তার মুখ রঙে ভরে গেল। জ্যাসপার হেসে বলল, তবে আমিও এই আগুনে জ্বলতে চাই হামিংবার্ড। ফিওনা আর কিছু বলতে পারল না, শুধু চোখ বন্ধ করে অনুভব করলো যে এই মুহূর্তে প্রতিটি শিহরণ তার জীবনে প্রথমবারের মতো এত গভীর অনুভূতি এনে দিয়েছিল। জ্যাসপার এক মুহূর্তের দ্বিধা ছাড়াই শ্যাম্পুর বোতল হাতে তুলে নিল। বোতল থেকে সামান্য শ্যাম্পু তার শক্ত অথচ কোমল হাতের তালুতে ঢেলে নিয়ে ধীরে ধীরে ফিওনার চুলে মাখিয়ে দিতে শুরু করলো। তার আঙ্গুলগুলো এতটাই নিখুঁতভাবে চুলের ভেতর দিয়ে চলছিল, যেন প্রতিটি স্পর্শে শুধু শ্যাম্পু নয়, স্নেহ আর যত্নও মিশেছিল। শ্যাম্পুর মিষ্টি সুবাস ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়ল। ফিওনা মুহূর্তের জন্য চমকে উঠল, যেন এই ভয়ঙ্কর ড্রাগনের হাতের এতটা কোমলতার স্বাদ নেওয়া তার কল্পনার বাইরে ছিল। ফিওনা চুপচাপ বসে থাকলো। মাথার চুলে জ্যাসপারের আঙ্গুলের প্রতিটি চাল আর শ্যাম্পুর স্পর্শ তার অনুভূতিকে স্নিগ্ধতার এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। তার মনে হঠাৎ করে মিস ঝাংয়ের কথা মনে পড়ল, যিনি ছোটবেলায় সবসময় এত যত্ন করে তার চুল শ্যাম্পু করতেন। ফিওনার ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি ফুটে উঠল। অজান্তেই তার বুকের মধ্যে একটা ভালো লাগার স্রোত বইতে শুরু করলো। জ্যাসপার চুপচাপ তার কাজ চালিয়ে যাচ্ছিল, তবে ফিওনার হাসিটা তার চোখ এড়ালো না। তোমার মুখে হাসি কেন হামিংবার্ড?
জিজ্ঞেস করলো জ্যাসপার, তার স্বর মৃদু এবং গম্ভীর। ফিওনা কিছুটা লজ্জা নিয়ে বলল, ছোটবেলায় মিস ঝাং আমার চুল শ্যাম্পু করতো। এই মুহূর্তটা যেন সেই সময়ের মতো মনে হচ্ছে। তবে কি? জ্যাসপার একটু ঝুঁকে এসে ফিসফিস করলো। ফিওনা একটু হেসে বলল, তবে আপনি খুব ভালো শ্যাম্পু করতে পারেন। জ্যাসপার হালকা হেসে বলল, তুমি জানো না ফিওনা, আমি যা কিছু করি সেটা পারফেক্ট হওয়ার জন্যই করি। ফিওনার মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল আর সে চোখ নামিয়ে আনলো। শ্যাম্পু শেষ করার পর জ্যাসপার নিঃশব্দে পাশ থেকে হ্যান্ড শাওয়ারটি তুলে নিল। তার মসৃণ নিখুঁত দক্ষতায় ফিওনার চুল ধুয়ে দিল, যেন প্রতিটি আঙ্গুলের ছোঁয়ায় তার চুল থেকে শ্যাম্পুর শেষ বিন্দুটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে। ফিওনা চুপচাপ বসেছিল, তার হৃদস্পন্দন যেন কিছুটা দ্রুত হয়ে উঠছে। চুল ধোয়ার কাজ শেষ হলে জ্যাসপার এক মুহূর্তের জন্য থামল। ফিওনার দিকে গভীর চোখে তাকিয়ে কিছু যেন ভাবল, তারপর আচমকা তাকে নিজের দিকে টেনে নিল। কি করছেন আপনি? ফিওনার কণ্ঠে কিছুটা অবাক ভাব। কোনো কথার উত্তর না দিয়ে জ্যাসপার হঠাৎই ফিওনাকে নিয়ে বাথটাবের গভীর পানিতে ডুব দিল। বরফের ঠান্ডা জল তখন উষ্ণতায় মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। ফিওনার শরীরে শিহরণ ছড়িয়ে গেল, কিন্তু তার চোখগুলো বন্ধ করতে পারল না। ডুব থেকে উঠে জ্যাসপার তার শ্বাস নিল, তারপর ফিওনার চোখে গভীর দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টি যেন জ্বলন্ত আগুনের শিখার মতো ফিওনার সমস্ত আত্মাকে ছুঁয়ে গেল। তুমি ভয় পেয়েছো? জিজ্ঞেস করলো জ্যাসপার, তার গলার স্বরে একটা গভীরতা। ফিওনা ধীরে ধীরে মাথা নাড়ল, কিন্তু তার চোখের ভাষা বলল অন্য কথা। জ্যাসপার তার ঠোঁটের কোণে হালকা এক ফোঁটা হাসি ফুটিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই হামিংবার্ড, আমি তো আছি। এরপর এক মুহূর্তেই দ্বিধা ছাড়াই জ্যাসপার পুনরায় গভীর জলে ডুব দিল। ফিওনা তখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল, কিন্তু পরের মুহূর্তে জ্যাসপার তার ঠোঁটের মাঝখানে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গাঢ় গভীর আর প্রগাঢ় সেই চুম্বনে সময় থমকে দাঁড়ালো। ফিওনা বুঝতে পারছিল এই মুহূর্তে সে তার কেবল জ্যাসপারের কবজায় নেই, তার হৃদয়ও সেই আগুনে জ্বলে উঠেছে। পানি তাদের চারপাশে ঢেউ তুলছিল, কিন্তু তারা একে অপরের অস্তিত্বে সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল। তাদের মধ্যে কোনো কথা ছিল না, কেবল সেই চুম্বনের গভীরতায় সমস্ত অনুভূতি মিশে গিয়েছিল। চুম্বনের প্রগাঢ়তার তীব্রতায় ফিওনার নিঃশ্বাস ধীরে ধীরে আটকে আসছিল। জ্যাসপারের শক্ত অথচ কোমল ঠোঁটের স্পর্শ যেন তাকে আর তার নিজস্ব জগতে রাখতে দিচ্ছিল না। পানির নিচে যেন সময় থেমে গিয়েছিল, শুধু তাদের দম বন্ধ করা অনুভূতিগুলো ছিল অবশিষ্ট। একসময় ফিওনার শরীর হালকা কেঁপে উঠল, তার নিঃশ্বাস আটকে যাওয়ার প্রভাব স্পষ্ট হতে লাগলো। এটা টের পেয়েই জ্যাসপার তার শক্ত হাত দিয়ে ফিওনাকে ধরে নিয়ে দ্রুত পানির উপরে উঠে এলো। পৃষ্ঠে পৌঁছে ফিওনা হঠাৎই তীব্রভাবে শ্বাস নিল। ঠান্ডা বাতাস তার ফুসফুস ভরিয়ে দিচ্ছিল, আর সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। জ্যাসপার তখনও তার কোমর জড়িয়ে ধরে রেখেছিল, তার চোখে গভীর এক তৃপ্তি আর অপরিসীম অনুভূতির ছাপ। তুমি ঠিক আছো তো হামিংবার্ড? জ্যাসপার গভীর শান্ত স্বরে জিজ্ঞাসা করল। ফিওনা কোনোভাবেই মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল, কিন্তু তার মুখের লালিমা আর বিক্ষিপ্ত নিঃশ্বাস জ্যাসপারকে স্পষ্ট করে জানিয়ে দিল যে সে কতটা প্রভাবিত হয়েছে। জ্যাসপার তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, তোমাকে ঠিক মতো শ্বাস নিতে দেওয়া উচিত ছিল, তবে তোমার চোখে যে বিস্ময় আর অনুভূতি দেখলাম সেটা কোনোভাবেই মিস করতে পারলাম না। ফিওনা হঠাৎই আবার লজ্জায় মুখ ফিরিয়ে নিল, তার হৃদস্পন্দন এখনো দ্রুত চলছিল, আর সে অনুভব করলো এই আগুনের ড্রাগনের সঙ্গে প্রতিটি মুহূর্ত যেন তার নিজের আত্মাকে অনুভব করে সংজ্ঞায়িত করছে। জ্যাসপার ধীর পায়ে বাথটাব থেকে উঠে দাঁড়ালো। পানির ফোঁটাগুলো তার সুঠাম শরীর বেয়ে নিচে পড়ছিল, তার তীক্ষ্ণ চোখে এক অদ্ভুত তৃপ্তি আর গভীর কিছু অনুভূতি খেলা করছিল। ফিওনাকে শক্ত হাতে ধরে এক সহজ ভঙ্গিতে কোলে তুলে নিল, যেন তার ওজন তার কাছে কিছুই নয়। পানির সোদা গন্ধ আর শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণ মিলে ঘর ভরে উঠেছিল। ফিওনাকে বাথটাবের পাশে নামিয়ে রেখে জ্যাসপার পাশ থেকে একটি নরম সাদা তোয়ালে তুলে নিল।
কোনো কথা না বলেই সে সাবলীল ভঙ্গিতে ফিওনার ভেজা চুল মুছে দিতে লাগলো। তার প্রতিটি স্পর্শে যেন ছিল এক অব্যক্ত কোমলতা, যা তার আগের সমস্ত কঠোরতা ঢেকে দিচ্ছিল। ফিওনার চুল মুছে দিয়ে জ্যাসপার তোয়ালিটি তার মাথার ওপর ঢেকে ঘোমটার মতো করে পরিয়ে দিল। তার চোখে তখনও সেই রহস্যময় দৃষ্টির ঝিলিক ছিল, যেন তার কাজ এখানেই শেষ হয়নি। জ্যাসপারের ঠোঁটের কোণে এক ধরনের শয়তানি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে ফিওনার মুখের কাছে ঝুঁকল। তার গভীর দৃষ্টি ফিওনার চঞ্চল চোখের ওপর স্থির। তার ঠোঁট ফিওনার ঠোঁটের এতটা কাছে এলো যে তাদের নিঃশ্বাস মিশে গেল এক বিন্দুতে। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার হৃদয় যেন মুহূর্তেই লাফিয়ে উঠল। কিন্তু জ্যাসপার হঠাৎ থেমে গেল। তার চোখে এক ঝলক চিন্তা ফুটে উঠল। তোমাকে ভয় পাইয়ে দেয়া আমার উদ্দেশ্য নয়, হামিংবার্ড। জ্যাসপার হালকা গম্ভীর স্বরে বলল। তার ঠোঁটের কোণে সেই শয়তানি হাসি স্থির ছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত মায়া। ফিওনা তার দিকে তাকিয়ে রইল, কিছু বলতে গিয়ে থেমে গেল। তার ভেতরের অনুভূতির বিস্ফোরণ তাকে স্থির থাকতে দিচ্ছিল না, কিন্তু জ্যাসপারের আচরণে এক ধরনের আশ্চর্য আরামও পাচ্ছিল। জ্যাসপার ধীরে ধীরে দূরে সরে গিয়ে বলল, দ্রুত জামা কাপড় পাল্টে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে, আর ভালো করে চুলটা শুকিয়ে নিবে। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত স্নেহ আর যত্ন। জ্যাসপার বারান্দা থেকে বেরিয়ে যেতে শুরু করেছিল। তার প্রত্যেকটি পদক্ষেপে একরকম রাজার মতো গাম্ভীর্য, কিন্তু ঠিক তখনই ফিওনা তার অবাক আর ক্রুদ্ধ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল। আপনি আমার সাথে হঠাৎ এমন আচরণ কেন করছেন? আমি কিছুই বুঝতে পারছি না, এটা আসলে কি ধরনের আচরণ? জ্যাসপার থমকে দাঁড়ালো। তার পায়ের তলে পানি জমে যাচ্ছিল আর বাতাসে শ্যাম্পুর ঘ্রাণ ভেসে বেড়াচ্ছিল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে এক ধরনের খেলা, উষ্ণতা আর গভীরতা, চিরপরিচিত শয়তানি হাসি, যা ফিওনার হৃদস্পন্দন বাড়িয়ে তুলছিল। প্রেমের আচরণ। জ্যাসপার সহজ আর সংক্ষিপ্ত উত্তর দিল। ফিওনার মুখ বিস্ময়ে খুলে গেল, তার কণ্ঠ কাঁপল। কিন্তু আপনার তো লাভ ফাংশনাল ডিলিট, আপনি তো প্রেম বোঝার মতোই নন। জ্যাসপারের চোখে যেন বিজয়ীর চমক ফুটে উঠল। সে এক পলক ফিওনার চোখে তাকালো, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলল, তোমার চুম্বনে সেটি আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এক চোখ টিপ মেরে ভেজা অবস্থায় গোসলের স্থান থেকে বেরিয়ে গেল। পানির ফোঁটা পড়তে পড়তে তার পিছনের দৃশ্য যেন এক শিল্পকর্মের মতো ফুটে উঠছিল। ফিওনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃদয় যেন এক মুহূর্তেই মনের সব ভাবনা গুছিয়ে নিতে পারছিল না। নিজের মনে বলতে লাগলো, এই ড্রাগন আমার প্রেমে পড়ে গেল কিভাবে? তার চোখে অজস্র প্রশ্ন আর মুখে এক ধরনের মিষ্টি লজ্জার ছাপ, কিন্তু তার মন বারবার ফিরে যাচ্ছিল জ্যাসপারের সেই চমকপ্রদ মন্তব্যে। ভেনাসের ফ্লোরাস রাজ্যের ফুলের প্রাসাদ। বাতাসে ল্যাভেন্ডারের মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। প্রাসাদের শীতল মার্বেলের মেঝেতে হেঁটে যাচ্ছিল অ্যালিসা। তার লম্বা লাল চুল উজ্জ্বল আলোয় চকচক করছে। তার চোখে এক ধরনের অস্থিরতা। পাশে দাঁড়িয়ে ছিল তার ছোট বোন সিলভা, যার চেহারায় কৌতূহল আর চিন্তার মিশ্রণ। তুমি কি জানো সিলভা, প্রিন্স অরিজিন অ্যাথেরিয়ানকে পৃথিবীতে উদ্ধার করেছে? অ্যালিসা বলল, তার কণ্ঠে শীতল এক সুর। হ্যাঁ শুনেছি, মাউন্টেন গ্লাস হাউসে নিয়ে গিয়ে রেখেছে। কিন্তু এতদিন তুমি কিছু করনি কেন আপু? তুমি তো বলেছিলে পৃথিবীতে যাওয়ার কথা। সিলভা কৌতূহল ভরা কণ্ঠে বলল। অ্যালিসার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। প্রিন্স ব্যস্ত ছিল, তার মন পুরোপুরি অ্যাথেরিয়ানের মুক্তিতে কেন্দ্রীভূত ছিল। আমি যদি তখন পৃথিবীতে যেতাম, সে আমাকে যথেষ্ট মনোযোগ দিত না। কিন্তু এখন সিলভা দ্রুত অ্যালিসার কথার মাঝখানে বলল, এখন তুমি পৃথিবীতে যাওয়ার পরিকল্পনা করছো? অ্যালিসা সিলভার দিকে ঘুরে তাকালো। তার হ্যাসেল চোখে এক ধরনের দৃঢ়তা। হ্যাঁ, আমি কয়েকদিনের মধ্যেই পৃথিবীতে যাব। প্রিন্সের সঙ্গে আমাদের বিয়ের কথা চলছে। এটা আমার দায়িত্ব যে সে আমার কাছে আসুক। সিলভা একটু ইতস্তত করলো। তাহলে আমিও যাব। অ্যালিসা ভ্রু কুঁচকালো। তুমি কেন যাবে সিলভা? পৃথিবী কোনো মজা করার জায়গা নয়। সিলভা হেসে বলল, মজা করতে নয় আপু,
এথেরিয়ন পৃথিবীতে আছে। আমি আমি ওর সঙ্গে দেখা করতে চাই। অ্যালিসার চোখ সংকীর্ণ হলো। অ্যাড্রিয়ান, তুমি ওকে পছন্দ করো তাই না? সিলভা মাথা নিচু করলো, তার গাল লাল হয়ে উঠল। হয়তো। অ্যালিসা দীর্ঘশ্বাস ফেলল। সিলভা, পৃথিবীতে যাওয়া সহজ নয়। প্রিন্স হয়তো তোমার উপস্থিতি পছন্দ নাও করতে পারে। আর অ্যাড্রিয়ান, সে আমাদের পরিবারের প্রিন্স হলেও ওকে পছন্দ করা এটা বিপজ্জনক। আমি জানি, সিলভা শান্ত গলায় বলল। তবুও আমি যাব। আমার যা বলা দরকার পাহাড় সেটা এনিথিয়ারনকে বলতেই হবে। অ্যালিসা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল। ঠিক আছে, তবে মনে রেখো, পৃথিবীতে কোনো ভুল করলে তার মাসুল অনেক বড়। সিলভা হাসল। তুমি চিন্তা করো না আপু, আমি সাবধানে থাকবো। অ্যালিসা জানালার দিকে তাকিয়ে বলল। প্রিন্সের সঙ্গে আমার বিয়ে হবেই, এটা তার কর্তব্য। সাহায্য আর তুমি যদি সত্যিই পৃথিবীতে চাও তাহলে আমার ইচ্ছে পূরণে সাহায্য করবে। আমরা দুজনই আমাদের উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে যাব। সিলভা মাথা নাড়ল। আমরা দুজনেই। সকালের ম্ল্যান আলোতে মাউন্টেন গ্লাস হাউস থেকে ল্যাবে প্রবেশ করেছে জ্যাসপার। গতকাল অক্সিজেন সংগ্রহের পর চ্যান সিং এর ল্যাবে ফিরে প্ল্যান তৈরি করা হয়েছে। আজকের মিশন হাইড্রোজেন সংগ্রহ। মিশনের লোকেশন হলো একটি বিশাল জলাধারের গভীর তলদেশে, যেখানে অদ্ভুত ও বিপজ্জনক প্রাণীরা বাস করে। এই হাইড্রোজেন শুধুমাত্র ভূগর্ভস্থ টেকনোটিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এবং সংগ্রহ করা অত্যন্ত কঠিন। কনফারেন্স রুমের দিকে জ্যাসপার অগ্রসর হয়। ল্যাবে চ্যান সিং তার হোলোস্ক্রিন প্রজেক্টরে মিশনের বিস্তারিত দেখাচ্ছেন। এই হাইড্রোজেন পৃথিবীর গভীরতম স্থানগুলো থেকে বেরিয়ে আসে, বললেন চ্যান সিং, তার ধূসর ভ্রু কুঁচকে। তবে সেখানকার প্রাণীগুলো মারাত্মক আক্রমণাত্মক। তোমাদের সাবধান থাকতে হবে। জ্যাসপার, তোমরা ড্রাগন ফর্ম নাও। থারেনিয়াস আর আলবিরাকে ব্যাকআপ হিসেবে রাখো। লোকেশনটি একটি গভীর জলাশয়ের নিচে অবস্থিত। চারপাশে বিশাল সব পাহাড় এবং এর কেন্দ্রে একটি কালো নীল জলাধার। জলাধারটি অন্ধকারে ঢাকা, আর সেখানে সারাক্ষণ অদ্ভুত শব্দ শোনা যায়। জ্যাসপার, থারেনিয়াস এবং আলবিরা তাদের মিশনের সরঞ্জাম নিয়ে প্রস্তুত। থারেনিয়াস ড্রাগনের আকারে জলাধারের ওপরে অবস্থান নেয়। জ্যাসপার, থারেনিয়াস আর আলবিরা হাইড্রোজেন খুঁজতে জলাধারের গভীরে প্রবেশ করে। তার আশেপাশে ছোট ছোট বুদবুদ দেখা যায়। হঠাৎ সমুদ্রের গভীর তলদেশে থেকে উড়ে আসে একটা মনস্টার। জলাধারের গভীর অন্ধকার থেকে উঠে আসা মনস্টারের নাম অফিড্রাক্স। এটি একটি জল ড্রাগন প্রজাতির দানব, যার শরীর কালো নীলাভ আভায় জ্বলজ্বল করে এবং চোখ দুটি আগুনের মতো লাল। অফিড্রাক্সের একটি দীর্ঘ কাঁটাযুক্ত লেজ এবং তিনটি বিশাল মুকুট আকৃতির শির রয়েছে, যা তাকে আরো ভয়ঙ্কর দেখায়। তার শক্তি শুধু শারীরিক নয়, বরং মানসিক। সে ধাঁধা এবং বুদ্ধির খেলা দিয়ে তার শত্রুদের পরাস্ত করে। জ্যাসপার, আলবিরা এবং থারেনিয়াস জলাধারের গভীরে প্রবেশ করে। চারপাশের অন্ধকার এমন ঘন যে হাতের 5 আঙ্গুলও দেখা যায় না। হঠাৎ অফিড্রাক্স তাদের পথ আটকায়। তোমরা হাইড্রোজেন নিতে এসেছো, তবে তার জন্য তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা যথেষ্ট বুদ্ধিমান। অফিড্রাক্স গম্ভীর গলায় বলে, তার বিশাল ড্রাগনীয় মুখ থেকে বের হওয়া গর্জন জলের ঢেউ তৈরি করে। অফিড্রাক্স একটা অদ্ভুত হাসি দিয়ে বলে, তোমাদের 3টি ধাঁধা দিতে হবে। প্রতিটি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। একটি ভুল উত্তর মানেই শাস্তি। 3টি ধাঁধা ধীরে ধীরে তাদের 3 জনের সামনে ভেসে ওঠে। আমি আকাশে থাকি, কিন্তু রাতে আমাকে দেখতে পাও। আমার আলোয় উজ্জ্বলতায় অনেক পথ খুঁজে পায়। আমি কে? জ্যাসপার উত্তর দেয়। তারা? অফিড্রাক্স মাথা নেড়ে সম্মতি জানায়। আমি কোনো পাত্র নই, কিন্তু আমাকে ভাঙলে তোমার মুখের শব্দ শোনা যায়। আমি কে? আলবিরা তৎক্ষণাৎ উত্তর দেয়। অফিড্রাক্স আর একবার মাথা নাড়ে। আমি জন্মাই জল থেকে, তবু শুকনো স্থানে বাঁচতে পারি। আমি অস্তিত্বে আনি আলো ও বায়ু। আমি কে? থারেনিয়াস হঠাৎ বলে ফেলে, আগুন। অফিড্রাক্স রাগান্বিত গর্জন করে। ভুল।
থারিনিয়াসের ভুল উত্তরের কারণে জলাধার থেকে আরেকটা মনস্টার উঠে আসে। এর নাম ইলিফ্র্যাক্স, যা দেখতে বিশাল ইলেকট্রিক ইল ড্রাগনের মতো। তার শরীর বিদ্যুতের আভায় চলছে এবং সে তার লেজ দিয়ে থারিনিয়াসকে আঘাত করে। থারিনিয়াস রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে যায়। জ্যাসপার রাগে ড্রাগনের রূপ ধারণ করে, তার সবুজ চোখে জ্বলন্ত আভা ফুটে ওঠে। এলিফ্র্যাক্স তার লেজ দিয়ে আক্রমণ চালালে জ্যাসপার শক্তি দিয়ে সেটি আটকে ফেলে। এক শক্তিশালী ড্রাগন ফ্লেম ছুড়ে দিয়ে সে এলিফ্র্যাক্সকে পিছু হটতে বাধ্য করে। তারপর সে অফিড্র্যাক্সের দৃষ্টি আকর্ষণ করে বলে, তোমার দাদার সঠিক উত্তর আগেই জানা ছিল, আমি এটাকে জয় করব। জ্যাসপারের লড়াই চলাকালীন আলবিরা হাইড্রোজেন চেম্বারের দিকে এগিয়ে যায়। তার রূপালী চুলোর ঝলকানিতে চারিপাশ আলোকিত হয়। চেম্বারে পৌঁছে সে দ্রুত হাইড্রোজেন সংগ্রহের প্রক্রিয়া শুরু করে। প্রিন্স, আমি প্রস্তুত, লড়াই শেষ করুন। জ্যাসপার এলিফ্র্যাক্সকে পরাস্ত করার পর তারা আলবিরার সঙ্গে যোগ দেয়। থারিনিয়াস আহত হলেও সুস্থ হওয়ার জন্য আলবিরা তার ড্রাগন গোল্ড হিলিং অয়েল ব্যবহার করে। অফিড্রাক্স এবার শান্ত হয়। তোমরা প্রমাণ করেছো তোমরা শক্তি আর বুদ্ধিতে অদম্য। যাও, হাইড্রোজেন তোমাদের জন্য, কিন্তু মনে রেখো, ভুল কখনো সহজে ক্ষমা হয় না। জ্যাসপার, আলবিরা আর থারিনিয়াস অবশেষে তাদের মিশনের শেষ পর্যায়ে পৌঁছয়। ধরা হাইড্রোট্যাপ 01 নামে বিশেষ এক যন্ত্রের মাধ্যমে তারা হাইড্রোজেন সংগ্রহ করে। এটি একটি শক্তিশালী ড্রাগন টেকনোলজির তৈরি সিলিন্ডার। ধরাতে একটি ভ্যাকুয়াম চেম্বার রয়েছে, যা বায়ুমণ্ডল থেকে কেবলমাত্র হাইড্রোজেন চিহ্নিত করে টেকে নিয়ে যায় এবং একে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখে। আলবিরা যন্ত্রটি দক্ষতার সঙ্গে ব্যবহার করে। হাইড্রোজেন সিলিন্ডারের ভেতরে জমা হলে একটি হালকা নীল আলো জ্বলতে শুরু করে, যা প্রমাণ করে যে এটি পুরোপুরি সুরক্ষিত। এটা ল্যাবে নিয়ে যাওয়ার সময় হয়েছে। জ্যাসপার বলে। তারা দ্রুত তাদের ফ্লাইং ড্রাগন ডিভাইসে করে ল্যাবের দিকে রওনা দেয়। ল্যাবে পৌঁছানোর পর হাইড্রোজেনকে প্রোটেক্টেড স্টোরেজ ভোল্ট 09-এ রাখা হয়। এটি একটি শক্তিশালী তাপ প্রতিরোধী সিস্টেম, যা শুধুমাত্র জ্যাসপারের বিশেষ বায়োমেট্রিক্স দ্বারা খোলা যায়। ঠিক তখনই চ্যানশিং এসে উপস্থিত হয়। হাইড্রোজেন সংগ্রহ করতে পেরেছো? তিনি জিজ্ঞাসা করেন, তার চোখে তৃষ্ণার ঝিলিক। হ্যাঁ। জ্যাসপার হিমশীতল গলায় উত্তর দেয়। চেন শিং এবং ফিওনার কথা তুলে বলল, আজ রাতে ফিওনাকে দেখতে চাই। জ্যাসপার দৃঢ়ভাবে বলে, কাল সকালেই দেখা পাবেন, আজকে রাতে সম্ভব না। চ্যান সিং কিছুটা বিরক্ত হলেও সম্মতি জানিয়ে চলে যায়। গ্লাস হাউসে ফিরে জ্যাসপার শান্তির মুহূর্ত কাটানোর আশা করেছিল, কিন্তু ড্রয়িং রুমে প্রবেশ করতেই তার চোখে পড়ে এক অভাবনীয় দৃশ্য। ফিওনা আর এথিরিয়ান বসে আছে একসঙ্গে লিভিং রুমের সোফায়। তারা বাচ্চাদের মতো গল্প মেতে আছে আর আইসক্রিম খাচ্ছে। ফিওনার মুখে চকোলেট আইসক্রিমের দাগ, আর এথিরিয়ানের হাতে স্ট্রবেরি আইসক্রিমের কাপে গলতে থাকা শেষ অংশ। এথিরিয়ান হাসতে হাসতে বলছে, তুমি জানো, ওনার ছোটবেলায় আমি একবার পুরো পাহাড় থেকে গড়িয়ে পড়েছিলাম, আর তাতেই ড্রাগনের রূপ পেয়ে যাই। ফিওনা খিলখিলিয়ে হেসে দেয় আর হাসতে থাকা অবস্থায় বলে, তাহলে তোমার ড্রাগন হওয়া তো পুরোপুরি মজার ঘটনা। এথিরিয়ান সেটা মুগ্ধ হয়ে দেখতে থাকে। এই দৃশ্য দেখে জ্যাসপারের ভেতরে ক্রোধের ঢেউ উঠতে থাকে। তার সবুজ চোখ চলচল করে। মনে মনে সে ভাবে, ফিওনা কি করে অ্যাথেরিয়নের সাথে এতটা ক্লোজ হতে পারে, আমার হাউসে, আমার সামনেই। জ্যাসপার চুপচাপ তাদের কাছাকাছি এসে বলে, দুজনেই বেশ আনন্দ করছো দেখা যাচ্ছে। ফিওনা চমকে বলল, ও, আপনি কখন এলেন? জ্যাসপার এক হিমশীতল হাসি দিয়ে উত্তর দেয়, কেন আমি আসাতে তোমাদের আনন্দ মুহূর্ত নষ্ট হয়ে গেল বুঝি? ফিওনা কোনো উত্তর দিল না। তবে এথিরিয়ান বলল, জাসু ভাইয়া, তোমাদের আজকের মিশন কেমন ছিল, আর সেটা সাকসেসফুল হয়েছে তো? জ্যাসপার একবার ভালো করে দুজনকে দেখে মৃদু কণ্ঠে জবাব দিল, একদমই ভালো হয়নি। বলেই হন হন করে সিঁড়ি বেয়ে চলে যায় ওপরে আর মনে মনে পরিকল্পনা করতে থাকে। ফিওনাকে একটা ভালো শিক্ষা দিতে হবে। শাস্তি এমন হবে যে সে আবার নিয়ম ভঙ্গ করতে আর সাহস পায় না।
জ্যাসপার নিচের কক্ষে যেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। গ্লাস হাউসের নির্জন রাত, ফিওনা ও এথেরিয়ানের হাসি তামাশার শব্দে যেন জ্যাসপারের কানে ক্রমাগত শা করে বাজছে। তার ক্রোধ ধীরে ধীরে শীতল অথচ তীক্ষ্ণ হয়ে ওঠে। শাস্তির পরিকল্পনা তার মনে পরিষ্কার হতে থাকে। জ্যাসপার ফিওনার স্বাধীনতাকে লক্ষ্য করে শান্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পেরেছে ফিওনা তার নিয়ম আর উপস্থিতি উপেক্ষা করার সাহস দেখিয়েছে, তাই সে তাকে শিখিয়ে দিতে চায়। এই হাউস, এই পৃথিবীতে আর ফিওনার জীবনে শুধু জ্যাসপারের নিয়মই শেষ কথা। তোমার শাস্তি তোমাকে নিয়ন্ত্রণ শেখাবে হামিংবার্ড। জ্যাসপার মনে মনে বলে। জ্যাসপার আপাতত একটু বিশ্রাম করতে চেষ্টা করে, তবে গ্লাস হাউসের রাতটা নীরব, ফিওনার আলাপচারিতা সহজ আর এথেরিয়ানের সঙ্গে। জ্যাসপার ধীরে ধীরে লিভিং রুমে প্রবেশ করলো। ফিওনা তখনও চুপচাপ বসেছিল। এথেরিয়ান অনেকক্ষণ আগে নিজের কক্ষে বিয়ে গেছে। জ্যাসপার ঠান্ডা গলায় বলল, তোমার আইসক্রিম খাওয়ার এত শখ? আজ তোমাকে এই শখের প্রকৃত স্বাদ দিতে চাই আমি হামিংবার্ড। ফিওনা অবাক হয়ে তাকিয়ে বলল। কি বলতে চাইছেন আপনি? জ্যাসপার কোনো উত্তর দিল না। হঠাৎ করে এসে ফিওনাকে কোলে তুলে নিল। ফিওনা ভয়ে বলল, এই আবার কি করতে যাচ্ছেন আপনি? আমাকে নামান। জ্যাসপার কোনো উত্তর দিল না। তোমার শাস্তি শুরু হলো বোকা বানবী। গল্পের পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।